নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি জানি অবশ্যই ভালো থাকবে, কারণ ভালো থাকাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো বিএড 4 সেমিস্টার ইপিসি 4 যোগ শিক্ষায় আত্মবোধ ও বিকাশ। এই যে অধ্যায়টা করাবো, এখান থেকে আমি 5-এর মানের 5টা প্রশ্নকে সঠিকভাবে নিয়েছি এবং এই 5টা প্রশ্ন থেকে 3টে প্রশ্ন আমাদের কমন এসে যাওয়ার কথা। এই ধারণাকে সামনে রেখেই আমার আজকের ক্লাসটা করা। যদি ভালো হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো ক্লাসটা শুরু করবার পূর্বে আমি তোমাদের বলে দিচ্ছি, আমাদের সমাজে এমন কতগুলো মানুষ রয়েছে যারা নিজ স্বার্থের জন্য তোমার কাছে এসে বিভিন্নভাবে সাহায্যের আবেদন করবে, কিন্তু যখনই তোমার কোনো সাহায্য পড়বে তখনই দেখবে তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে। তো এই ধরনের মানুষ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে এবং আমাদেরকে সঠিকভাবে চলার সাহসিকতা এবং সঠিকভাবে চলার শিক্ষা অর্জন করতে হবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকে যে ক্লাসটা আমি করতে চলেছি তার প্রথম যে প্রশ্নটা সেটা হলো, যে কোনো একটি ধ্যানের পদ্ধতির উপর সংক্ষেপে বিবরণ দাও বা সংক্ষেপে ব্যাখ্যা করো। যে কোনো একটি ধ্যানের পদ্ধতির উপর। তাহলে তোমরা অবশ্যই সেই প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করবে এবং যাতে পরীক্ষার খাতায় না দেখে লিখতে পারি বা না দেখে লেখা যায় সেই ধরনের মানসিকতা অর্জন করবে। আমি বোর্ডটার সামনে থেকে এই জন্যই এসে পড়ি, কারণ সেই বোর্ডটা স্পষ্টভাবে দেখা যায় না, তাই আমি সামনে থাকলে হয়তো বা ডিস্টার্ব হবে, সেই জন্য আমি একটু পিছনে চলে আসি। ধ্যান একটি অনুশীলন যা শরীর ও মনের একাগ্রতা বৃদ্ধি করতে সাহায্য করে। ধ্যান হলো কোনো একটি একক বস্তুর উপর, যেমন নাকের ডগা, ভ্রুয়ের মধ্যস্থানে ইত্যাদির উপর দীর্ঘ সময়ের জন্য দৃষ্টি নিবন্ধন করা বা একাগ্রতা। এটি ব্যক্তির মঙ্গলময় ধারণার বিকাশ করে এবং স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত করে। ঠিক আছে, তাহলে ধ্যান সম্পর্কে আমি তোমাদের বোঝাতে পারলাম। ধ্যান হলো একটি যৌগিক অনুশীলন যার দ্বারা মন স্থির এবং স্বাচ্ছন্দ্য থাকে। আমরা সকলেই জানি যে আমাদের মন সবসময় সক্রিয় থাকে, কখনো বিশ্রাম নেয় না। বর্তমান সমস্ত ধরনের চিন্তা এবং আবেগ মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে, ফলে মন অশান্ত হয়ে ওঠে। মনকে ঠান্ডা ও শান্ত করার জন্য নিয়মিত ধ্যানের অভ্যাস করা উচিত। এটি শরীর ও মনের আরাম প্রদান করে এবং শক্তি পুনরুদ্ধারে সহায়তা করে। বেশ কিছু গবেষণায় ইঙ্গিত দেয় যে ধ্যান মস্তিষ্কের ক্রিয়া উন্নত করে। ধ্যানের বিভিন্ন ধরনের কৌশল আছে। ধ্যানের পদ্ধতির তারতম্য আছে, কিন্তু সব কৌশলের লক্ষ্য একই, সেটি হলো ভিতরে শান্ত ভাব ও সচেতনতাকে উন্নত মাত্রায় পৌঁছে নিয়ে যাওয়া। অর্থাৎ ধ্যানের সমস্ত কৌশল একটি একক বিন্দুতে, যা একটি মন্ত্র, শ্বাস প্রশ্বাস, একটি শব্দ বা একটি বস্তুর উপর হতে পারে, যার উপর মনোযোগ নিবদ্ধ করতে হবে। প্রথম দিকে ধ্যান অনুশীলনের সময় মনোযোগ এক বিন্দুতে ধরে রাখা খুবই কঠিন, তাই ধীরে ধীরে ধ্যান অনুশীলনের সময়সীমা বৃদ্ধি করতে হবে। তাহলে এবার আমাদের প্রশ্ন হলো, সেই ধ্যান অনুশীলনের পদ্ধতি কিভাবে? সেই ধ্যান অনুশীলনের পদ্ধতিগুলি হলো পদ্মাসন, সিদ্ধাসন, সুখাসন বা যে কোনো ধ্যানাত্মক আসনে আরামদায়ক ভঙ্গিতে বসতে হবে। জ্ঞান মুদ্রা করে হাত দুটি হাঁটুর উপর রাখতে হবে, চোখ বন্ধ করতে হবে, এক মেরুদণ্ড সোজা থাকবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে হবে, শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিতে হবে। অনুশীলনের সময় মন এখানে সেখানে ঘুরে বেড়াতে পারে, কিন্তু মনোযোগ শুধুমাত্র
শ্বাস প্রশ্বাসের উপর, যাতে তাকে তার চেষ্টা করতে হবে। এবার চোখ বন্ধ করে 2 ভ্রুয়ের মাঝখানে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। 5 মিনিটের জন্য এই অবস্থানে থাকতে হবে। এরপর আস্তে আস্তে চোখ খুলে হাত শিথিল করে পূর্বাবস্থায় ফিরে আসতে হবে। এটা হলো ধ্যানের প্রথম পদ্ধতি। তারপর হলো ধ্যান অনুশীলনের জন্য নির্দেশগুলি, মানে ধ্যান কিভাবে আমরা অনুশীলন করব। না, ধ্যান অনুশীলন করতে হবে। ধ্যান করার আগে যদি আসন এবং প্রাণায়াম করা যায়, তবে অনেকক্ষণ বসে ধ্যান করার ক্ষমতা বৃদ্ধি পায়। ধ্যান অনুশীলনের জন্য একটি শান্তিপূর্ণ এবং নিরিবিলি জায়গা নির্বাচন করতে হবে। চোখ আলতোভাবে বন্ধ করতে হবে এবং ভিতরে সচেতনতার মধ্যে প্রবেশ করতে হবে। ধ্যানের অনুশীলনের সময় অনেক চিন্তা, স্মৃতি এবং আবেগ এসে মনকে বিচলিত করতে পারে। সুতরাং এগুলির প্রভাব যাতে না পড়ে তার ব্যবস্থা করতে হবে। মনকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে শরীরের কোনো অনুভূতি থাকবে না। প্রথম দিকে শ্বাস প্রশ্বাসের উপর মনোনিবেশ করতে হবে, কিন্তু এটি পালন করা খুবই কঠিন ব্যাপার। তবে ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করা হবে। তারপর এবার আমাদের মনে প্রশ্ন, যে ধ্যানের উপকারিতা কি? না, ধ্যানের বিভিন্ন উপকার আছে। সেই উপকারিতাগুলি হলো, এটি গভীর আরাম প্রদান করে, এটি হৃদস্পন্দন ও রক্তচাপ কমায়, এটি শ্বাস প্রশ্বাসের হার কমায়, এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে, এর আগে পরিচালনে সাহায্য করে। তাহলে সেই একটি ধ্যানের পদ্ধতির উপর আমি সংক্ষিপ্ত টিকা বা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে দিলাম। এবার আমাদের মধ্যে যে প্রশ্নটা আসে সেটা হলো কি, যে স্বাস্থ্যের ব্যবস্থাপনায় যোগ এর সমন্বয়ী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে ব্যাখ্যা করো। স্বাস্থ্যের ব্যবস্থাপনায় যোগের সমন্বয়ী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে ব্যাখ্যা করো। মানে স্বাস্থ্যের জন্য যোগের সমন্বয়ী যে ব্যাখ্যা, সেটা ব্যাখ্যা করার জন্য। এবার আমি বলছি, মানুষের অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং ক্রমবর্ধমান প্রকৃতির দূষণ, নানা ধরনের শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে মানুষের নানা ধরনের ব্যাধি চিকিৎসা বিজ্ঞানের সামনে এক চাঞ্চল্যকর। ব্যাধির বিভিন্নতার মোকাবেলা করতে চিকিৎসা পদ্ধতির পরিবর্তন হয়েছে। চিরাচরিত আলোপাতিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি ছাড়াও নতুন নতুন শারীরিক ও মানসিক ব্যাধির মোকাবেলা করতে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি সৃষ্টি হয়েছে। এগুলি হলো কবিরাজি বা আয়ুর্বেদিক, ইউনানি, তারপর হলো রেকি, ম্যাগনেট থেরাপি, যোগ থেরাপি ইত্যাদি। যোগ থেরাপি বা যোগাভ্যাসের সাহায্যে শারীরিক ও মানসিক ব্যাধির হাত থেকে মুক্তি পাওয়ার উপায়। বর্তমানে কিছু কিছু ব্যাধির চিকিৎসা করার ক্ষেত্রে এলোপ্যাথিক ওষুধের সঙ্গে সঙ্গে কয়েকটি নির্বাচিত যোগ চর্চার ব্যবহার ক্রমবর্ধমান। উন্নত দেশগুলিকে স্পোর্টস থিওরি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। তাছাড়া রয়েছে স্পোর্টস থেরাপিতে কয়েকটি নির্বাচিত আসন ও প্রাণায়ামের সাহায্য নেওয়া হয়। বর্তমানে শরীর ও মনকে সুস্থ রাখতে যোগাভ্যাসের জনপ্রিয়তা ক্রমবর্ধমান। কোনো প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও অনেকেই বিশ্বাস যোগাভ্যাসের সাহায্যে সুস্থ দেহ এবং দীর্ঘজীবী জীবন লাভ করা যায়। আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দীর্ঘদিন গবেষণার ফল প্রকাশ করে দেখিয়েছেন যে যারা দীর্ঘদিন ধরে নিয়মিত যোগাভ্যাস করছেন তাদের মধ্যে হৃৎপিণ্ডের সমস্যা তুলনামূলকভাবে যারা যোগাভ্যাস করে না তাদের অপেক্ষা অনেকটাই কম। এছাড়া দীর্ঘদিন নিয়মিত যোগ সাধনা করলে মানসিক স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা গেছে। এছাড়াও হাঁপানি ও বেশ কয়েকটি শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার ক্ষেত্রে যোগাভ্যাসের উল্লেখযোগ্য সুফল পাওয়া গেছে। তাই দীর্ঘ নিয়মিত যোগাভ্যাস করতে মস্তিষ্কের জিবা এর পরিমাণ বৃদ্ধি পায়, যা বুদ্ধি ধারণ ক্ষমতা ও স্মৃতিশক্তিকে নিয়ন্ত্রণ করে। নিয়মিত যোগাভ্যাস করলে বৃদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। রক্তের চাপ নিয়ন্ত্রণে যোগাভ্যাসের ব্যবহার দীর্ঘদিন।
মেরুদণ্ডী যন্ত্রণা, মেরুদণ্ডের ক্ষয় এবং মেরুদণ্ড বেঁকে যাওয়া প্রভৃতি বিশেষ সমস্যার ক্ষেত্রে চিকিৎসার ব্যাপারে যোগাভ্যাসের ব্যবহার পৃথিবীর উন্নত দেশগুলিতে জনপ্রিয়তা লাভ করেছে। ঠিক আছে, তাহলে আমি যোগাভ্যাসের ব্যবস্থাপনায় যুগের সমন্বয়ী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরলাম। এবার যে প্রশ্নটা তোমাদের সামনে আসছে সেটা হলো, পতঞ্জলি অষ্টাঙ্গ যোগ সম্পর্কে লিখো। অর্থাৎ আমি তোমাদের সামনে এই প্রশ্নটা কেন তুলে আনলাম, কারণ এই প্রশ্নটা আমার কাছে খুব ভালো লেগেছে, অন্যান্য প্রশ্নের তুলনায় এই প্রশ্নটাকে আমার কমন মনে হয়েছে এই জন্য। মহর্ষি পতঞ্জলির অষ্টাঙ্গ যুগের অঙ্গ বা সাধন হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এবার হলো যম, মানে যম কি? যম হলো অষ্টাঙ্গ যুগের প্রথম যুগ বা সাধন হলো যম, অর্থাৎ অহিংসা, সত্য, অন্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, এই 5টি সাধনকে যম বলা হয়। অহিংসা, এবার অহিংসা কি? অহিংসা হলো অহিংসা হলো মনোকাব্যে কোনো প্রাণীকে হিংসা না করাকে অহিংসা বলে। এবার হলো সত্য, সত্য হলো যথাদৃষ্টি বা যথাজ্ঞা বিষয়কে সেরূপ প্রকাশ করাকে সত্য বলে। তারপর হলো অন্তেয়, অন্তেয় হলো পরদ্রব্য অপহরণ না করাকে অচর্য বা অন্তেয় বলা হয়। এবার হলো ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য হলো কায় মনোবাক্য বীর্য ধারণ করাকে ব্রহ্মচর্য বলা হয়। তারপর হলো অপরিগ্রহ, বাঁচার জন্য যেটুকু জিনিসের প্রয়োজন তাছাড়া অন্য কারোর কাছে গ্রহণ না করাকে অপরিগ্রহ বলে। এবার হলো নিয়ম, নিয়ম হলো অষ্টাঙ্গ যুগের দ্বিতীয় সাধনার নাম নিয়ম। শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান, এই 5টি ক্রিয়ার নাম হলো কি? নিয়ম। এবার শৌচ কি? শৌচ হলো স্নানাদি দ্বারা বাহ্য শরীরের শুচিতা এবং মৈত্রীয় করণা মুদিতা অপেক্ষা ভাবনা দ্বারা চিত্তের বা মনের শুচিতা বজায় থাকে। তারপর হলো সন্তোষ, নিজের চেষ্টায় সৎভাবে যা পাওয়া যায় তাতেই তৃপ্ত হওয়ার নাম হলো সন্তোষ। তারপর হলো তপস্যা, না তপস্যা হলো শীতোষ্ণাদি মন এবং ইন্দ্রিয় দিগকে সংযত করার নাম হলো তপস্যা। তারপর হলো কি? স্বাধ্যায়, স্বাধ্যায় মানে হলো শাস্ত্রাদি পাঠ, গুরু মন্ত্রাদি জপ করাকে স্বাধ্যায় বলা হয়। তারপর হলো ঈশ্বর প্রণিধান, ঈশ্বর প্রণিধান হলো ঈশ্বরের কাছে সর্বকর্ম সমর্পণ করে আত্মসমর্পণ করাকে ঈশ্বর পরিধান বলে। এবার হলো আসন, আসন হলো অষ্টাঙ্গ যুগের তৃতীয় সাধনের নাম আসন। যে অবস্থায় দীর্ঘ সময় বিনা কষ্টে স্থির হয়ে বসে থাকা যায় তাকে আসন বলে। মেরুদণ্ডকে সোজা রেখে মাথা, গ্রীবা, বক্ষস্থল উন্নত করে এক আসনে 3 থেকে 4 ঘন্টা স্থির হয়ে বসে থাকলে আসন সিদ্ধ হয়। আসনে সিদ্ধ হলে শীতোষ্ণাদি ক্ষুধা তৃষ্ণাদি অনুভব হয় না। আসন 2 প্রকার, ধ্যানাসন এবং শাস্ত্রাসন। এবার হলো প্রাণায়াম, প্রাণায়াম হলো অষ্টাঙ্গ যুগের চতুর্থ সাধন হলো প্রাণায়াম। শ্বাসকষ্ট, গতি নিয়ন্ত্রণ করাকে প্রাণায়াম বলে। প্রাণায়াম 3 প্রকারের, একটা হলো পূরক, একটা হলো রেচক এবং কুন্তক। প্রাণায়ামের দ্বারা প্রাণবায়ু ও মন স্থির হয়। প্রাণায়ামের ফলে মনের মলিনতা দূর হয়। তারপর হলো প্রত্যাহার, প্রত্যাহার হলো অষ্টাঙ্গ যুগের 5ম সাধনার নাম হলো প্রত্যাহার। ইন্দ্রিয়গুলিকে তাদের নিজ নিজ বিষয় থেকে নিবৃত্ত করে চিত্তের অনুগামী করাকে প্রত্যাহার বলা হয়। তারপর হলো ধারণা, অষ্টাঙ্গ যুগের 6ষ্ঠ সাধনার নাম হলো ধারণা। চিত্তকে দেশ বিশেষে বন্ধন করে রাখার নাম ধারণা। বাইরের বিষয় হতে নিবৃত্ত করে কোনো এক বিশেষ স্থানে চিত্ত বা মনকে স্থির করে রাখার নাম ধারণা। এবার হলো ধ্যান, ধ্যান হলো অষ্টাঙ্গ যুগের 7ম সাধনের নাম ধ্যান। মনকে ধ্যেয় বস্তুতে অবিচ্ছিন্নভাবে দীর্ঘ সময় স্থির রাখাকে ধ্যান বলে। ধ্যান গাঢ় থেকে গাঢ়তর হলে চিরবৃত্তির নিরোধ হয় এবং যুগীয় অন্তরে এক গভীর প্রশান্ত ভাব জাগ্রত হয়। তারপর হলো সমাধি, অষ্টাঙ্গ যুগের 8ম এবং শেষ সাধনা হলো সমাধি।
কোনো বিষয়ে দীর্ঘ সময় ধ্যান করতে মন ধ্যেয় বস্তুর আকার ধারণ করে এবং ধীরে ধীরে দ্রুত বস্তুতে লীন হয়ে যায়। মনের এই অবস্থাকে সমাধি বলে। সমাধি যে কোনো যুগের অন্তিম লক্ষ্য। যোগশাস্ত্রে ধারণা ধ্যান ও সমাধিকে একত্রে সংযম বলে। যম নিয়মাদি অষ্টাঙ্গ যুগের বাকি 5টি সাধনকে সংযমের সোপান বলে। সমাধি লাভ হলে চরম জ্ঞান বা প্রজ্ঞা লাভ হয়ে থাকে। ঠিক আছে, তো আমি তোমাদের 5টা প্রশ্ন দিয়ে দিলাম, আর বাকি 3টি বুঝাতে পারলাম না সময়ের অভাবে। তোমরা অবশ্যই বই থেকে দেখে নেবে, আর যদি কমেন্ট করে বলো তাহলে আমি অবশ্যই আরেকটা ক্লাসে এই 3টা প্রশ্ন বুঝিয়ে দেব। একটা হলো আত্মবোধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, একটা হলো আত্মমর্যাদার প্রকারভেদ গুলিয়ে আলোচনা করো, এবং আরেকটা হলো মানুষের মধ্যে আত্মমর্যাদা বিকাশের গুরুত্ব ব্যাখ্যা করো। সবাই ভালো থাকবে, নমস্কার। ক্লাসটা কেমন লাগলো তা জানি অবশ্যই কমেন্ট করবে। ভালো থাকবে সবাই।